আজ আমরা কথা বলবো সোমনাথ সেনগুপ্তের লেখা তৃতীয় রিপু নিয়ে। এই বইটা এমন একটা খেলার অন্ধকার দিক তুলে ধরেছে যা লক্ষ লক্ষ মানুষের কাছে প্রায় ধর্মের মতো। এই গল্পের কষ্টটা ঠিকঠাক বুঝতে হলে সবার আগে জানতে হবে যে ভারত, পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলোতে ক্রিকেটকে মানুষ কতটা ভালোবাসে। এটা শুধু একটা খেলা না, এর চেয়ে অনেক বেশি কিছু। তো চলুন প্রথমে সেই আদর্শের দিকটা দেখি, সেই মোহ যা গোটা উপমহাদেশকে এক সুতোয় বেঁধে রেখেছে। শহরের বড় বড় বিল্ডিং থেকে শুরু করে গ্রামের অলিগলি, সব জায়গায় একটাই ভাষা, ক্রিকেট। এটা এমনই এক শক্তি যা সব সামাজিক আর ধর্মীয় বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক করে দেয়, একটা পরিচয় দেয়। ভাবুন তো একবার, চায়ের দোকানে তর্ক থেকে শুরু করে জেতার পর জাতীয় উৎসবের মতো আনন্দ, আবার হারলে চোখে জল, আর দেখব না বলে প্রতিজ্ঞা, কিন্তু পরের ম্যাচে আবার জার্সি পরে টিভির সামনে। এই যে এত গভীর একটা টান, এটা তো এই বিশ্বাস থেকেই আসে যে মাঠের লড়াইটা আসল, আবেগটা খাঁটি। কিন্তু কি হবে যদি এই ভালোবাসার খেলাটাই একটা মস্ত বড় মিথ্যে হয়, যদি পুরোটাই হয় সুতোয় বাঁধা পুতুলের খেলা? বইটা ঠিক এই জায়গাতেই একটা ভয়ঙ্কর, অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে। বইটা বলছে এই অসুখের মূলে রয়েছে একটাই জিনিস, ৬ রিপুর তৃতীয় রিপু, অর্থাৎ লোভ। মানে এমন একটা তীব্র আর স্বার্থপর ইচ্ছা, বিশেষ করে টাকা বা ক্ষমতার জন্য, যা মানুষের সব নৈতিকতা, সব মূল্যবোধ নষ্ট করে দেয়। বইটার মতে এই লোভ এতটাই শক্তিশালী যে এর জন্য মানুষ তার ভালোবাসা, তার বিশ্বাস, সব কিছু টাকার কাছে বিক্রি করে দিতে পারে। আর এই ব্যাপারটা নৈতিক অবক্ষয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে আমাদের পুরনো দিনের প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু, আর অন্যদিকে দেখুন আজকের দিনের সিনিক্যাল সত্যিটা কি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরধরা। মানে অন্যায় করাটা কোনো অপরাধী না যতক্ষণ না আপনি ধরা পড়ছেন। আর এই লোভ থেকেই জন্ম হল ক্রিকেটের শরীরে বাসা বাঁধা সেই ভয়ঙ্কর রোগটার, যার একটা আনুষ্ঠানিক নামও আছে, ম্যাচ ফিক্সিং। বেশ, এবার চলুন দেখি বইটা দেশ ধরে ধরে এই পতনের কি ভয়ঙ্কর ছবি এঁকেছে। সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটা ছিল হ্যান্সি ক্রোনিয়ের ঘটনাটা। একবার ভাবুন, ৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফেরার পর তিনি ছিলেন জাতীয় হিরো, একজন আদর্শ ক্যাপ্টেন। আর সেই মানুষটাই কিনা ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হলেন। এরপর ২০০২-এ এক প্লেন ক্র্যাশে তার মৃত্যু। তার সঙ্গে হারিয়ে গেল অনেক গোপন কথা, অনেক রহস্য। একজন নায়ক থেকে বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে ওঠার এমন করুণ গল্প খুব কমই আছে। বইটার মতে পাকিস্তানই ছিল সেই জায়গা, জুয়ারিদের জগতে, যেখানে প্রথম এই ধারণাটা শক্তভাবে গেঁথে যায় যে ক্রিকেটারদের আসলে খুব সহজেই কেনা সম্ভব। ৯০-এর দশকে যে ক্রিকেটারদের ভগবানের মতো পূজা করা হতো, তাদের অনেকের নামই পড়ে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন মোহাম্মদ আমিরের মতো তরুণ, সম্ভাবনাময় প্রতিভারা কুখ্যাত নো বল স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন। এটা শুধু কয়েকজন খেলোয়াড়ের পতন ছিল না, এটা ছিল একটা গোটা প্রজন্মের বিশ্বাস ভেঙে যাওয়ার গল্প। এবার আসা যাক ভারতের কথায়। যে দেশে ক্রিকেটারদের প্রায় দেবতার আসনে বসানো হয়, সেখানে এই দুর্নীতির খবরটা ছিল ব্লাসফেমি বা ধর্ম অবমাননার মতোই। তদন্তে এমন সব নাম সামনে এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। ঝড়ের একেবারে কেন্দ্রে ছিলেন তৎকালীন অধিনায়ক, স্টাইলিশ ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিন। তার সঙ্গে নাম জড়ালো অজয় জাদেজা, নভজোৎ সিং সিধুর মতো তারকাদেরও। এই কেলেঙ্কারিটা খেলোয়াড়, বুকি আর প্রভাবশালী মানুষদের মধ্যেকার একটা ভয়ঙ্কর নেটওয়ার্ককে সবার সামনে এনে ফেলেছিল। এক কথায় ভারতের ক্রিকেট ধর্মের একেবারে মূলে গিয়ে আঘাত করেছিল এটা। একজন বুকি তো মোহাম্মদ আজহারউদ্দিনকে বর্ণনা করেছিলেন একজন ভয়ঙ্কর অপরাধী মানসিকতার মানুষ হিসাবে। সুতরাং বুঝতেই পারছেন, বিষয়টা শুধু একটা ভুল বা লোভের বশে করা কাজ হিসেবে দেখা হয়নি, এর পেছনে আরও গভীর, আরও অন্ধকার কিছুর ইঙ্গিত ছিল। এই রোগের সংক্রমণ থেকে কিন্তু বাংলাদেশও বাঁচতে পারেনি, আর এই ধাক্কাটা একটা আবেগী ক্রিকেটপ্রেমী দেশের একেবারে মূলে গিয়ে আঘাত করেছিল। যেমন ধরুন, জাতীয় হিরো মোহাম্মদ আশরাফুল যখন নিজের দোষ স্বীকার করে নিষিদ্ধ হলেন, সেটা ছিল একটা বিরাট ধাক্কা। মাশরাফি মুর্তজার কাছেও প্রস্তাব এসেছিল বলে শোনা যায়, যদিও তিনি সেটা ফিরিয়ে দেন।
আর সাকিব আল হাসানকে তো ব্যানি হতে হয়েছিল বুকির প্রস্তাবের কথা কর্তৃপক্ষকে না জানানোর জন্য। এই ঘটনাগুলো দেখিয়ে দিয়েছিল যে ম্যাচ ফিক্সিংয়ের এই বিশ্বজোড়া সমস্যাটা আর শুধু বাইরের দুনিয়ার গল্প নয়, এটা একেবারে ঘরের দরজায় করা নাড়ছে। তো এই পর্যন্ত তো গেল পুরনো দিনের কথা। এবার চলুন দেখি আধুনিক যুগে, বিশেষ করে টি-20 আসার পর পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বইটার মতে সমস্যাটা কমার বদলে বরং আরও বেড়েছে। বইটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলকে সরাসরি খেলাটার জন্য একটা ক্যান্সার হিসেবে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এতটাই কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে ক্রিকেটের এই সবচেয়ে গ্ল্যামারাস আর ধনী টুর্নামেন্টের। এর কারণগুলো বেশ পরিষ্কার। এই টি-20 লিগগুলোতে টাকার যে অবিশ্বাস্য লেনদেন হয় তা খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপ আর প্রলোভন তৈরি করে। দাউদ ইব্রাহিমের মতো মাফিয়াদের নামও এর সঙ্গে জড়িয়েছে। ফিক্সিংয়ের অভিযোগে দল সাসপেন্ড হওয়া বা খেলোয়াড় গ্রেফতার হওয়ার ঘটনাও তো ঘটেছে। আর সত্যি বলতে এত অল্প সময়ে এত বেশি ম্যাচ হয় যে সবগুলোর ওপর নজর রাখাটাও প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই সব অন্ধকার দিকগুলো জানার পর বইটা আমাদের একেবারে শেষে নিয়ে আসে একটা খুব কঠিন, খুব যন্ত্রণার প্রশ্নের সামনে। একটা প্রশ্ন যা প্রত্যেক ক্রিকেট প্রেমীর মনের। প্রশ্নটা হলো, এত কিছু জানার পরেও কি এই খেলাটাকে আগের মতো ভালোবাসা সম্ভব? যে খেলাটা হয়তো ভেতর থেকে ভেঙে গেছে, তাকে নিয়ে আবেগ দেখানোটা কি অর্থহীন? সত্যিটা জেনে কষ্ট পাওয়া ভালো, নাকি সুন্দর একটা মিথ্যেকে আঁকড়ে ধরে বেঁচে থাকা? বইটা কিন্তু এর কোনো উত্তর দেয় না, বরং শেষ হয় একটা আকুল আবেদন দিয়ে, লেখকের নিজের কথাতেই। আমি বিশ্বাস করতে চাই যে শেষ ওভারের জয়ের লড়াইটা সত্যি। আমি বিশ্বাস করতে চাই যে ক্রিকেট এখনও বেঁচে আছে। আমি বিশ্বাস করতে চাই। আর হয়তো এই বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলটাই এই গল্পের মূল